আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ চূড়ান্ত করেছে ইসি। আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা। গুলি খেয়ে কাতরাচ্ছিল তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিলেন পুলিশ কর্মকর্তারা। সিইসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত। প্রত্যাহার হচ্ছে 16,429 মিথ্যা রাজনৈতিক মামলা, লক্ষ্য নির্বাচনে আরো বিস্তৃত অংশগ্রহণ। সাবেক মেয়র জাহাঙ্গীর সহ 7 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন। ব্যাংকগুলোকে 4,64,000 কোটি টাকা ধার কেন্দ্রীয় ব্যাংকের। আবাসন প্রকল্পের অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত। যে কারণে মাহিন সরকারকে বহিষ্কার করল এনসিপি। পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা। ফুটপাত থেকে 2 ব্যক্তির মরদেহ উদ্ধার। ইহুদি বিরোধী আচরণ সহ বিভিন্ন অভিযোগে যুক্তরাষ্ট্রে 6,000 বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল। এবং ভারতকে রাশিয়ান তেল কেনা বন্ধ করতে হবে, মার্কিন বাণিজ্য উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশন ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ চূড়ান্ত করেছে। চলতি সপ্তাহে এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হয়ে 1.5 মাস চলবে। অক্টোবরের মধ্যে আসন ভিত্তিক ভোটার তালিকা ও ভোট কেন্দ্র স্থাপনের কাজ শেষ হবে। 30 সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ চূড়ান্ত করা হবে। প্রবাসী ভোটারদের অংশগ্রহণের জন্য তফসিল থেকে ভোট গ্রহণের সময়সীমা 2 মাস রাখা হয়েছে। তফসিল ঘোষণার পরপরই প্রবাসীদের ব্যালট পাঠানো হবে, যেখানে শুধুমাত্র দলের প্রতীক থাকবে। রোড ম্যাপে মনোনয়নপত্র অনলাইনে জমা, ব্যালট মুদ্রণ, নির্বাচন সরঞ্জাম মজুত, প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের শেষে প্রতীক বরাদ্দের পর জানুয়ারির মধ্যে ব্যালট মুদ্রণ শেষ করা হবে। সার্বিকভাবে ইসি বলছে, রোড ম্যাপ অনুযায়ী সবকিছু এগোলে ফেব্রুয়ারিতে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও বিচারপতির পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুর 12টার দিকে এই পদযাত্রা করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার আসামিদের জামিন দেওয়ার প্রতিবাদে এই পদযাত্রা করেন তারা। পরে সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। তারা অভিযোগ করেন, দেশ পুনর্গঠনে যারা শহীদ হয়েছেন, যারা রাজপথে রক্ত দিয়েছেন, তাদের হত্যায় অভিযুক্ত আসামিদের কেন জামিন দেয়া হচ্ছে? কিসের ইন্ধনে তারা জামিন পাচ্ছেন? জুলাই গণ অভ্যুত্থানে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আজও 3 জন সাক্ষ্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে শহীদ ইমাম হাসান তাইম ভূঁইয়ার বড় ভাই রবিউল হাসান জবানবন্দি দিতে গিয়ে বলেন, আমার ভাইকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। তার শরীরে 2 শতাধিক গুলি লেগেছিল। তিনি জানান, যাত্রাবাড়ির কাজলায় আন্দোলনে যোগ দেওয়ার পর পুলিশ তাইমকে টেনে বের করে পায়ে ও শরীরের নিম্নাংশে গুলি করে। পরে দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও পুলিশ তাকে হাসপাতালে নিতে দেয়নি, বরং নির্মমভাবে তাকে লাথি মেরে বিকৃত করে ফেলা হয়। রবিউল আদালতে বলেন, আমার ভাই বাঁচার আকুতি জানিয়েছিল, কিন্তু পুলিশ তার মৃত্যু উপভোগ করেছিল। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা করার চেষ্টা করলেও থানা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তা নেননি। আদালতে তাইমকে গুলি করার ভিডিও সহ পেনড্রাইভ প্রদর্শন করা হয়। রবিউল অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির নির্দেশেই এ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। 6 সদস্যের এই দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার বেলা 11টার দিকে বৈঠকটি শুরু হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বিভিন্ন পক্ষের সাথে ধারাবাহিক বৈঠক করছে। এর আগে 17 আগস্ট প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
3 সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে একটি সমতা ভিত্তিক পরিবেশ তৈরির লক্ষ্যে 16,429টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট প্রকাশিত হয়। পোস্টে বলা হয়, এসব মামলা মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দিতে এবং সাধারণ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল। এর ফলে অভিযুক্ত ও তাদের পরিবার গভীর মানসিক ও সামাজিক ভোগান্তির মুখে পড়েছে। একই সাথে রাজনৈতিক ও বিচার ব্যবস্থা বিকৃত হয়েছে। পরিবর্তন শিরোনামের অংশে উল্লেখ করা হয়েছে মোট 16,429টি মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। এতে অন্যায় হয়রানি বন্ধ, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ সৃষ্টি করা হবে। গাজীপুরে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ 7 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সকালে বৈঠকে মামলার অনুমোদন দেওয়া হয়। ভুয়া অ্যাকাউন্ট খুলে 2,60,00,000 টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে 3 অগস্ট 7,500 কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে জাহাঙ্গীর আলম সহ 2 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া পরস্পর যোগ সাজেশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুত পূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতি ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে জুলাইয়ে রেকর্ড পরিমাণ বিশেষ তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ব্যাংকে তারল্য সংকট কমাতে এবং লেনদেন স্বাভাবিক করতে এ সহায়তা দেওয়া হয়। ওই মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোকে 4,64,000 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দেওয়া হয়। এর বিপরীতে সুদের হার ছিল 10 থেকে 12%। তবে কেন্দ্রীয় ব্যাংক রেপোর মাধ্যমে 4.75% সুদে মোটা অঙ্কের টাকা ধার দিয়েছে। গত জুন মাসে বিশেষ তারল্য সহায়তা বাবদ দেওয়া হয়েছিল 3,50,000 কোটি টাকা। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত দেওয়া বিশেষ তারল্য সহায়তার মধ্যে গত জুলাইয়ে দেওয়া সহায়তাই সর্বোচ্চ। সোমবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আহসানুল কবির পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে তিনি ক্ষমতার অপব্যবহার করে এবং জাল কাগজপত্র তৈরি করে আবাসন প্রকল্প রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্ল্যান পাশ করার অনুসন্ধানে গড়িমসি করেছেন। দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, 2023 সালের নভেম্বর থেকে পলাশকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেননি এবং সময় বৃদ্ধির জন্য আবেদন করেননি। এজন্য দুদকের কর্মচারী বিধিমালা 2008 অনুসারে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 16 জুলাই কমিশনের সভায় 43-এর 1 বিধি মোতাবেক পলাশকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত থাকা অবস্থায় তিনি বিধিমালা অনুযায়ী খাদ্য ভাতা পাবেন। এই আদেশ 6 অগস্ট থেকে কার্যকর হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। মাহিন নিজেও এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে টকশোতে বসে জানতে পারেন বহিষ্কারের খবর। তিনি বলেন, আমাকে বহিষ্কার করা হয়েছে, তথ্যটি এখানেই জানলাম। আমি এখনো ছাত্রত্বে আছি এবং মাস্টার্সের বাংলা বিভাগের শিক্ষার্থী। দলের নীতি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো উত্তর পাইনি। জানা গেছে, মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলে জিএস পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এনসিপির শীর্ষ নেতৃত্ব তাকে অনুমতি না দিয়ে পদে মনোনয়ন নেওয়াকে দলীয় শৃঙ্খলার গুরুতর ব্যত্যয় হিসেবে বিবেচনা করেছে। মাহিন পৃথক প্যানেলে যাওয়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভোট বিভক্ত হতে পারে, এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়া সন্ধ্যায় স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার তরকপুর নামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রোজিনা আক্তার একই গ্রামের মুচির চালা এলাকার হাসমত আলীর মেয়ে। ঘটনার পর অভিযুক্ত স্বামী আব্দুল লতিফ পালিয়ে গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না। 1 সপ্তাহ আগে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে বাবার বাড়ি চলে যান
রোজিনা। রোববার মীমাংসার মাধ্যমে রোজিনাকে বাবার বাড়ি থেকে নিজ বাড়ি নিয়ে আসেন লতিফ। সোমবার 2 সন্তান স্কুলে গেলে বাড়ি ফাঁকা থাকে, এই সুযোগে দুপুরে বসত ঘরের খাটে শুয়ে থাকা স্ত্রী রোজিনাকে কুড়াল দিয়ে গলায় কোপ দিয়ে হত্যা করেন লতিফ। এরপর তিনি পালিয়ে যান। রাজধানীর শ্যামপুর থানার জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্পের পাশের ফুটপাত থেকে 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত 8টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম মনির হোসেন। অন্যজনের নাম পরিচয় এখনো জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক 40 বছর। এ বিষয়ে শ্যামপুর থানার উপপরিদর্শক এসআই ইফরান উদ্দিন গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে 2 ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র অন্তত 6,000 শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। এর পেছনে কয়েকটি কারণের মধ্যে রয়েছে ইহুদি বিরোধী আচরণ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যাদের ভিসা বাতিল হয়েছে তাদের বেশিরভাগের ক্ষেত্রেই অপরাধের অভিযোগ রয়েছে, যার মধ্যে অন্যতম বিভিন্ন স্থানে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসবাদের পক্ষে সমর্থন দেয়া। খবর বিবিসির। সন্ত্রাসবাদের পক্ষে সমর্থন বলতে কি বোঝানো হয়েছে তা পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানায়নি। তবে ট্রাম্প প্রশাসন কিছু শিক্ষার্থীকে টার্গেট করেছে, যারা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছেন। প্রশাসনের দাবি তাদের আচরণ ছিল ইহুদি বিরোধী। ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর দমন নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোভ বলেছেন, রাশিয়ান অপরিশোধিত তেল কিনে ভারত মস্কোর ইউক্রেন যুদ্ধকে অর্থ যোগাচ্ছে, এটি অবশ্যই বন্ধ করতে হবে। ওয়াশিংটন যখন নয়াদিল্লিকে রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমাতে চাপ রাখছে, তখন তিনি এ মন্তব্য করেন। সোমবার ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক মতামত প্রবন্ধে নাভারো লিখেছেন, ভারত আসলে রাশিয়ার তেলের জন্য বৈশ্বিক ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করছে। তারা নিষিদ্ধ অপরিশোধিত তেলকে উচ্চ মূল্যে রপ্তানি পণ্যে রূপান্তর করছে এবং মস্কোকে ডলার দিচ্ছে, যা যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।